এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড টিচিং মেথডস বলতে গেলে বোঝায় যে হোয়াট ইজ এডুকেশন, যে সিলেবাসে থাকবে মূলত হোয়াট ইজ এডুকেশন অ্যান্ড হোয়াট ইজ টেকনোলজি অ্যান্ড দেন হোয়াট ইজ এডুকেশনাল টেকনোলজি। শিক্ষা কি, প্রযুক্তি কি, আর শিক্ষা প্রযুক্তি কি, এই একটা বিষয়। What are the importance of education and technology in education? Educational technology মানে শিক্ষা প্রযুক্তির ব্যবহার কি বা শিক্ষা প্রযুক্তির গুরুত্ব কোথায় আমাদের শিক্ষা ক্ষেত্রে, সেটা একটা বিষয় থাকবে। What are the technologies are being used in the field of education? শিক্ষার ক্ষেত্রে কি কি শিক্ষা প্রযুক্তি বা কি কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেটার একটা ধারণা তোমাদের রাখতে হবে। এক্ষুনি বুঝতে পারছো যে আমরা কি টেকনোলজি ইউজ করছি শিক্ষার জন্য। তোমরা যে ক্লাস করছো বা আমরা যে ক্লাস নিচ্ছি বা আমাদের যে যোগাযোগ তৈরি হয়েছে সবটাই এডুকেশনাল টেকনোলজির মধ্য দিয়েই হচ্ছে। তো সেটা হলো এডুকেশনাল টেকনোলজি। তোমরা শিখেছো যে মেথডস অফ টিচিং, শিক্ষা পদ্ধতি বা শিক্ষণ পদ্ধতি যেটা বলে থাকি আমরা, সবকিছুর একটা পদ্ধতি বা প্রসিডিওর থাকে। কোনো কিছু কাজ সম্পাদন করার জন্য একটা পদ্ধতির মধ্যে যেতে হয় বা একটা প্রসেসের মধ্যে যেতে হয়। সেরকম এই টিচিং প্রসেসটাকেও ভালো করার জন্য কতগুলো মেথডস অ্যাপ্লাই করতে হয়, যাতে এই টিচিং লার্নিং, শিক্ষা এবং শিখন, এই যে পদ্ধতি, একজন শেখাবে একজন শিখবে, এই শেখা এবং শেখানো এই যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিটাকে আরো কেমন করে উন্নত করা যায়, আরো কেমন করে সেটাকে আরো স্মুথ করা যায়, তার জন্য কতগুলো মেথড তোমাকে জানতে হবে। বিভিন্ন ধরনের মেথড আমরা জানি, যেমন ক্লাসরুম টিচিং মেথড বা অ্যাক্টিভিটি টিচিং মেথড। আমাদের ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে আমরা টিচিং মেথডসকে দুরকম করে ভাবতে পারি। In the fields of teaching of physical education, you can think that you may classify the various types of teaching methods on the basis of two categories. What are those? First one, the theory. What are the various methods will be used for teaching the theoretical aspects of physical education? শারীরিক শিক্ষার থিওরিটিক্যাল অ্যাসপেক্টস পড়ানোর জন্য কি কি মেথড ব্যবহার করা যাবে, সেগুলো একটা মেথড হতে পারে। ধর থিওরিটিক্যাল অ্যাসপেক্টস পড়ানোর জন্য আমরা কি মেথড ব্যবহার করি, বেশিরভাগ ক্ষেত্রে একটা উদাহরণ দিই। ফর অ্যান এক্সাম্পল, লেকচার মেথড, যেটাকে বাংলায় বলা হচ্ছে বক্তৃতা পদ্ধতি। আমরা লেকচার মেথড ইউজ করি তোমার শারীরিক শিক্ষার বিভিন্ন যে থিওরি পেপার গুলো রয়েছে। এখন যেটা বলছি এটা ইট ইজ আ লেকচার মেথড, আমি একটা লেকচার মেথডের মাধ্যমেই পড়াচ্ছি। লেকচার মেথড হতে পারে। ডিসকাশন মেথড, আলোচনা পদ্ধতির মাধ্যমেও থিওরি বিষয়গুলো পড়ানো যেতে পারে। আমি মানে একদম সিম্পল ভাবে আমাদের যে সিলেবাসটা রয়েছে এডুকেশনাল টেকনোলজি মেথডস অফ টিচিং, তার জিস্ট আমি বলছি আর কিছু। ডিসকাশন মেথড হতে পারে আলোচনা পদ্ধতি, মানে একটা বিষয়কে তোমাদের সামনে তুলে ধরা হলো, নাও উই হ্যাভ টু ডিসকাস অন দ্যাট পার্টিকুলার ইস্যুস। আমরা সেই বিষয়টার উপরে বা সেই তত্ত্বটার উপরে আমরা আলোচনা করব। এই আলোচনাটা কেমন হতে পারে? গ্রুপ ডিসকাশন হতে পারে বা সবাই ইন্ডিভিজুয়াল ডিসকাশনও হতে পারে। আমি বললাম তোমরা কি বলছো সেটা থেকে হতে পারে। ফর এক্সাম্পল, theoretical aspects of physical education, you may use the lecture method as well as discussion method. শোনা যাচ্ছে তো কি বলছি? হ্যাঁ স্যার। তাহলে এটা গেল থিওরিটিক্যাল অ্যাসপেক্টস পড়ানোর জন্য ডিফারেন্ট টাইপস অফ টিচিং মেথডস। এখন সেখানে অনেক কিছু টিচিং মেথডস আরো রয়েছে, আমি ফর এক্সাম্পল বলছি। তাহলে আমরা জানি ফিজিক্যাল এডুকেশন মূলত দুটো পার্ট, একটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। তাহলে থিওরি পড়ানোর জন্য টিচিং পদ্ধতি
হতে পারে ডিসকাশন অ্যান্ড লেকচার মেথড। সিমিলারলি তাহলে প্র্যাকটিক্যাল বিষয়গুলো পড়ানো কি হবে? তাহলে প্র্যাকটিক্যাল বিষয়গুলো পড়ানোর জন্য কি মেথড হতে পারে বলতো? যে কেউ একজন যে প্র্যাকটিক্যাল বিষয় আমি পড়াবো, যে কোনো একটা অ্যাক্টিভিটি আমি শেখাবো, তোমাকে ভালো শেখানোর জন্য বা আমার ভালো ডেমনস্ট্রেশন বলো। ডেমনস্ট্রেশন ইয়েস, ডেমনস্ট্রেশন। আর কি? সেখানে আরো অনেক পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা কোনো একটা স্কিল বা কোনো একটা স্পোর্টসের একটা তোমার স্কিলকে শেখাতে পারি। তাহলে কি হলো? ডেমনস্ট্রেশন মেথড একটা বললেন, সেই ডেমনস্ট্রেশন মেথড মানে হচ্ছে অভিপ্রদর্শন পদ্ধতি। শিক্ষক মহাশয় কি করবেন না, সেখানে যে স্কিলটা শেখানোর জন্য ক্লাসটা হচ্ছে সেই স্কিলটাকে উনি করে দেখাবেন এবং ছাত্র যারা রয়েছে তারা ওই স্কিলটাকে দেখে শেখার চেষ্টা করবে। তাহলে এরকম হলো একটা ডেমনস্ট্রেশন মেথড। ইন ডেমনস্ট্রেশন মেথড the teacher particularly will demonstrate the particular activity and the students will try to do the activity by watching the demonstration of the teacher carefully. তো শিক্ষক মহাশয় ডেমনস্ট্রেশন করবেন আর শিক্ষার্থীরা সেই ডেমনস্ট্রেশনটা ভালো করে লক্ষ্য করে সেই অ্যাক্টিভিটিটা করার চেষ্টা করবে। দিস ইজ ডেমনস্ট্রেশন মেথড। এছাড়াও আরো অনেক পদ্ধতি রয়েছে যেগুলো আমরা তোমার অ্যাক্টিভিটি শেখার জন্য করে থাকি। কিরকম? ধরো হোল পার্ট মেথড বা হোল মেথড বা পার্ট মেথড। ধরো একটা অনেক বড় স্কিল শিখতে চাইছো তুমি, সবটা আজকে শেখা সম্ভব না একটা ক্লাসে, তাহলে আমরা কি মেথড ইউজ করব? পার্ট মেথড, অংশ মেথড ইউজ করব। ধরো লং জাম্পের ক্ষেত্রে 4টে স্টেপ: অ্যাপ্রোচ রান, টেক অফ, ফ্লাইট আর ল্যান্ড। শিক্ষক মহাশয় মনে করলেন যে একদিনে তোমাদের 2টো পার্ট শেখাবেন, বাকি 2টো পার্ট পরে শেখাবেন, তাহলে এখানে কি মেথড ইউজ হবে? পার্ট মেথড ইউজ হবে। তাহলে প্রথমে অ্যাপ্রোচ রান তা শেখালেন, দিস ইজ পার্ট। It is a unique part of the total skill of the long jump. লং জাম্পের একটা টোটাল পার্টের মধ্যে একটা অপরিহার্য অংশ। তাহলে এই অংশটা যখন শেখাবেন সেই মেথডের নাম হচ্ছে পার্ট মেথড। ধরো শিক্ষক মহাশয় মনে করলেন সবগুলো শেখাবেন, এটাকে বলা হচ্ছে হোল পার্ট হোল মেথড। ধরো হোল পার্ট হোল মেথড আর পার্ট মেথডের অংশ কি? হোল পার্ট হোল মেথড আর পার্ট মেথডের অংশ কি? তাহলে প্রথমে কি হলো? লং জাম্পে 4টি স্কিল করে দেখালেন, দিস ইজ হোল। অ্যাপ্রোচ রান, টেক অফ, ফ্লাইট এন্ড ল্যান্ডিং, এই 4টে স্কিলেরই পার্ট গুলোকে তিনি করে দেখালেন, দিস ইজ হোল মেথড। দেন পার্ট মেথড। পার্ট মেথডটা কি? এবার কেটে কেটে উনি বলছেন যে অ্যাপ্রোচ রানটা কেমন হবে, টেক অফটা কেমন হবে, ফ্লাইট কেমন হবে, ল্যান্ডিং কেমন হবে। দিস ইজ পার্ট। এগেইন আবার সবদানি করে দেখালেন, দিস ইজ হোল। তাহলে প্রথম হচ্ছে হোল, সবটা করলেন। দেন উইল এক্সপ্লেন দ্য পার্ট, সমস্ত পার্টস গুলোকে আবার বলছেন, দিস ইজ পার্ট এন্ড দেন হোল। তাহলে একটা মেথড হলো পার্ট মেথড আর একটা হচ্ছে হোল পার্ট হোল মেথড। তাহলে আমরা 2টো মেথডের নাম, 3টে মেথডের নাম শিখলাম, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি শেখানোর জন্য একটা ডেমনস্ট্রেশন মেথড, একটা হোল পার্ট হোল মেথড আর একটা পার্ট মেথড। তাহলে আমরা বুঝতে পারছি কি যে যখন টিচিং মেথডস পড়বো, মেথডস মানে কি না, দিস ইজ দ্য পার্টিকুলার প্রসেস বা দিস ইজ দ্য পার্টিকুলার ওয়ে by which you can effectively execute the particular activity for the better learning of the students. তাহলে মেথডস হলো একটা উপযুক্ত পথ, যে পথের দ্বারা তুমি কোনো একটা বিষয়কে শিক্ষার্থীর কাছে এমন করে তুলে ধরতে পারবে যাতে তারা সহজেই সেটাকে শিখতে পারবে। টিচিং মেথডস এর কথা বলছি। তাহলে আমাদের ফিজিক্যাল ফিল্ডের ক্ষেত্রে যেহেতু থিওরি এবং প্র্যাকটিক্যাল রয়েছে, তাহলে সেই থিওরি এবং প্র্যাকটিক্যালের বিবেচনা করে তোমাকে দুভাবে ভাবতে হবে, একটা হচ্ছে থিওরিটিক্যাল অ্যাসপেক্টস, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস। থিওরিটিক্যাল অ্যাসপেক্টস এর জন্য হচ্ছে আমি 2টো মেথড বললাম, লেকচার মেথড, ডিসকাশন মেথড, আরো অনেক মেথড আছে। সেরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো তাদের শেখানোর জন্য, সেগুলোকে শেখানোর জন্য তোমরা বললে একটা ডেমনস্ট্রেশন মেথড, আমি বললাম হোল পার্ট হোল মেথড, হোল মেথড। এছাড়াও যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি সেটা হচ্ছে কমান্ড মেথড। কমান্ড, হোয়াট ইজ কমান্ড? না, কমান্ড হচ্ছে ইট ইজ গিভিং ইনস্ট্রাকশন। আমি একটা তাদেরকে আদেশ দিলাম
যাকে বাংলায় বলা হচ্ছে আদেশ জ্ঞান পদ্ধতি। আদেশ দিলাম সেটাকে করার জন্য, তাহলে এটা হচ্ছে কমন মেথড। তাহলে এই টিচিং মেথডস গুলোকে আমাদেরকে ইন ডিটেলস জানতে হবে। আর কি তোমাদের মূলত পড়তে হবে, যেমন টিচিং এইডস বলে একটা পার্ট থাকবে এই টিচিং মেথডস এর মধ্যে। টিচিং এইডস মানে শিক্ষা প্রদীপন বা শিক্ষা উপকরণও বলা হয়। শিক্ষা প্রদীপন বা শিক্ষা উপকরণ, হোয়াট আর দ্য টিচিং এইডস? দিস ইজ দ্য equipments, materials or instruments what will be used for getting the better teaching learning situation. তাহলে টিচিং এইডস বলতে গেলে বোঝায় সেই সমস্ত উপকরণ বা সরঞ্জাম আদি বা কোনো কিছু যেগুলোকে ব্যবহার করলে যেটা টিচিং লার্নিং সিচুয়েশন পরিস্থিতিটাকে আরো বেটার করে, তাকেই বলা হচ্ছে টিচিং এইডস। একটা উদাহরণ দিই, ধরো শিক্ষক মহাশয় পড়াতে গেলেন যে হিউম্যান বডি, দেখবে তোমরা যখন বিপেড এর ক্লাসে তো যাওয়ার সুযোগ হলো না, ওখানে আমাদের যখন যাবে সেখানে একটা স্কেলিটন রাখা রয়েছে, ফাইবারের স্কেলিটন রাখা রয়েছে। তাহলে ইট ইজ আ টিচিং এজ। তাহলে সেই স্কেলিটনটা দেখে আমরা সহজেই ছাত্রদেরকে বোঝাতে পারি যে এটা হলো হিউমেরাস, এটা হলো রেডিয়াস, এটা হলো আলনা, এটা হচ্ছে স্টেপিস, এটা হলো মেলিয়াস, ইনকাস, ঠিক আছে? তো বিভিন্ন পার্টস গুলোকে আমরা দেখাতে পারছি। ধরো একটা ছোটবেলায় যখন 5-6 পড়তাম তখন হেড স্যারের ঘরে একটা গ্লোব রাখা থাকতো, পৃথিবী, দেখেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মূলত হেড স্যারের ঘরে বেশিরভাগ থাকতো একটা গ্লোব রাখা থাকতো, টোটাল পৃথিবীর মানচিত্রটা ঘুরতো। তো এটা কি? ইট ইজ আ টিচিং এইডস, যেটা আমরা সহজেই পৃথিবীটাকে বুঝতে পারি। এরকম বিভিন্ন চার্ট, কোনো মিউজিক, কোনো ভিডিও, কোনো ধরো ফিল্মের টেপ, কোনো ছবি, যা কিছু আমরা ইউজ করি না কেন সেই টিচিং লার্নিং সিচুয়েশনটাকে বা আমি যে বিষয়টা পড়াচ্ছি সেই বিষয়টাকে আরো সহজ ভাবে বা শিক্ষার্থীদের সহজ করে বোঝানোর জন্য সেই বিষয়গুলোকে টিচিং এইডস বলা হয়। তাহলে আমরা সেটা ডিটেলস পড়বো। তো টিচিং এইডস অনেক ধরনের হতে পারে। মূলত আমরা টিচিং এইডস কে দু রকম বলি, একটা ভিজুয়াল এইডস, একটা অডিও এইডস বা অডিও ভিজুয়াল এইডস। যেটাকে শুধুমাত্র চোখে দেখা যায়, দিস ইজ ভিজুয়াল এইডস, যেমন গ্রাফ, চার্ট, গ্লোব, স্কেলিটন, এগুলো। অডিও এইডস যেগুলো কেবলমাত্র কানে শোনা যায়, দিস ইজ দ্য ইনস্ট্রুমেন্টস অর ইকুইপমেন্টস হুইচ ইজ অডিবল অনলি, যেগুলোকে কেবলমাত্র শোনা যায়, দিস ইজ অডিও এইডস। ধরো রেডিও, টেপ রেকর্ডার, এটসেট্রা। অডিও ভিজুয়াল এইডস তাহলে হুইচ ক্রিয়েটস দ্য সাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ভিডিও অর ভিশন। ধরো মুভি, একটা ছবি দেখাচ্ছি, যে ছবিটা দেখলে তোমাদেরকে সহজে কিছু শেখানো যেতে পারে, দিস ইজ অডিও ভিজুয়াল এইডস। এটা বলার অপেক্ষা রাখে না যে টিভি, ইন্টারনেট কানেকশন বা ইন্টারনেটের মাধ্যমে আমরা কিছু দেখছি, সেটাকে হতে পারে অডিও ভিজুয়াল এইডস। আমরা ডিটেলসে পড়বো। তাহলে এটা একটা বিষয় রয়েছে। এরপরে তোমাদের যেটা পড়তে হবে যে প্রেজেন্টেশন টেকনিক ওখানে রয়েছে, দেখবে যে প্রেজেন্টেশন টেকনিক। সিলেবাসটা আছে, এখন বের করছি না, নেক্সট দিন আমরা সিলেবাস ধরে পড়বো। প্রেজেন্টেশন টেকনিক যেটাকে বলা হচ্ছে উপস্থাপন কৌশল। আমরা যখন এই সেমিস্টারে আমরা লেসন নেব, মানে টিচিং লেসন, টিচিং প্র্যাকটিস করতে হবে, সেখানে তোমার লেসনে ওই প্রত্যেকটা স্টেপস অফ প্রেজেন্টেশনকে লিখতে হবে। সেই স্টেপস অফ প্রেজেন্টেশনের মধ্যে কি কি পড়ে সেগুলো আমরা জানবো। উপস্থাপন কৌশল কি না, যখন আমি একটা কোনো বিষয়কে ছাত্রদের সামনে শেখানোর জন্য নিয়ে যাচ্ছি, সেই বিষয়টাকে যখন আমি স্টেপ বাই স্টেপ কেমন করে তাদেরকে শেখাবো, সেটাকে বলা হচ্ছে উপস্থাপন কৌশল। এর মধ্যে কতগুলো ভাগ থাকবে, যেমন ধরো অরিয়েন্টেশন, প্রথমে সেই বিষয়টা সম্পর্কে ছাত্রদের পরিচিতি করাতে হবে, অরিয়েন্টেশন। দেন ভার্বাল এক্সপ্লেনেশন বা ডেমনস্ট্রেশন, তাহলে সেটা পরিচিত করার পর তোমাকে ডেমনস্ট্রেশন দিতে হবে সেই স্কিলটার সঙ্গে। দেন ভার্বাল এক্সপ্লেনেশন, এবার ডেমনস্ট্রেশন দেওয়ার পরে সেই স্কিলটাকে তোমাকে ভার্বালি এক্সপ্লেন করতে হবে। দেন ইউ হ্যাভ টু মেক orientation, demonstration, verbal explanation, practice। তারপর তোমাদের সেটাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করানোর পরে সুপারভিশন করতে হবে, সেটাকে দেখতে হবে। and then
কারেকশন করতে হবে, and then give the suggestion, এবং সেই কারেকশন করার পরে যদি তোমার কোনো সাজেশন থাকে সেই সাজেশনটা দিতে হবে। তাহলে এইগুলো কিছুই না, প্রেজেন্টেশন টেকনিক মানে হচ্ছে যে একটা বিষয়কে যখন আমি ছাত্রদেরকে শেখানোর জন্য যাচ্ছি, তো সেই বিষয়টাকে আমি কি কি পন্থা বা কি কি স্টেপ বা কি কি ধাপ ধরে ধরে সেই স্কিল গুলোকে আমি শেখাবো, সেই ধাপগুলোকে একত্রিত করে বলা হচ্ছে প্রেজেন্টেশন টেকনিক। তাহলে এইগুলো হচ্ছে প্রেজেন্টেশন টেকনিক। তারপর ধরো একটা পার্ট তোমাদের থাকবে যে লেসন প্ল্যান। লেসন প্ল্যান তোমাদেরকে মানে লিখতে হবে। এই লেসন প্ল্যান যখন করব সেখানে আবার লেসন স্পেলিংটা ইন্ট্রোডাক্টর। হ্যাঁ বলো। লেসনের মানে যেটা বললেন লেসনটা কি বলছেন ওটা স্পেলিংটা বলবেন? LESSON লেসন প্ল্যান, ঠিক আছে? লেসন প্ল্যান, এই লেসন প্ল্যান যখন আমরা পড়বো সেখানে দেখবো যে ইন্ট্রোডাক্টরি পার্ট, মেন পার্ট রয়েছে এবং কনক্লুডিং পার্ট। ইন্ট্রোডাক্টরি পার্ট, মেন পার্ট এন্ড কনক্লুডিং পার্ট। ইন্ট্রোডাক্টরি পার্টে সেই লেসন সম্বন্ধে, সেই বিষয়টা সম্বন্ধে লেখা হবে। তোমাকে ওয়ার্মিং আপ তুমি কি কি করাবে সেই বিষয় সম্পর্কে লেখা হবে। মেইন পার্টে সেই স্কিলটার ওরিয়েন্টেশন লিখতে হবে, ডেমনস্ট্রেশন লিখতে হবে, প্র্যাকটিস লিখতে হবে, সুপারভিশন লিখতে হবে এবং তার সাথে কারেকশন লিখতে হবে। দিস ইজ দ্য মেইন পার্ট অফ দি লেসন। আর কনক্লুডিং পার্টে কি হবে? কনক্লুডিং পার্টে বা রিক্রিয়েশনাল পার্ট যেটাকে আমরা বলি, বিভিন্ন ভাবে তুমি পার্ট গুলো করতে পারো। রিক্রিয়েশনাল পার্ট বা লিড আপ গেম রয়েছে। সেই রিক্রিয়েশনাল পার্ট মানে হচ্ছে সেখানে তোমাকে কিছু গেম খেলাতে হবে ছাত্রদেরকে, যে গেমটার মাধ্যমে ছাত্ররা আনন্দ পাবে। আনন্দ দেওয়ার উদ্দেশ্য কি না, কোনো কিছু অ্যাক্টিভিটি করার পরে তাদের যাতে বিরক্তি না আসে, সেই বিরক্তিটাকে দূর করার জন্য তোমাকে কিছু রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস করাতে হবে, যেগুলো আমরা মাইনর গেম বলে থাকি। রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস করানো হলো। আর যখন তুমি কোনো মানে রিক্রিয়েশনাল গেম কখন হয়? যখন তুমি মাইনর অ্যাক্টিভিটি গুলো শেখাবে, কিরকম লেজিম, ক্যালিস্টেনিক্স, পোল, ওয়ান্ড, অ্যারোবিক্স এগুলো শেখাচ্ছ, সেক্ষেত্রে হবে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি। আর যখন তুমি ক্রিকেট, ভলিবল কোনো মেজর স্পোর্টস শেখাচ্ছ, সেক্ষেত্রে হবে লিড আপ অ্যাক্টিভিটি। লিড আপ অ্যাক্টিভিটি কি না, লিড আপ অ্যাক্টিভিটি হলো তোমাকে সেই ধরনের অ্যাক্টিভিটি করাতে হবে যে অ্যাক্টিভিটিটা করলে সেই মেজর স্পোর্টসের যে স্কিলটা তুমি শেখালে সেই স্কিলের উন্নতি হবে। তা সেটাকেই বলা হচ্ছে লিড আপ অ্যাক্টিভিটি। রিক্রিয়েশন গেম আর লিড আপ অ্যাক্টিভিটি কখন হবে? রিক্রিয়েশনাল গেম হবে যখন তুমি মাইনর গেম করাচ্ছ, ক্যালিস্টেনিক্স, ওয়ান, লেজিং, পোল এটসেট্রা, যেগুলো মাইনর অ্যাক্টিভিটি বলছি আমরা, তখন হবে রিক্রিয়েশনাল গেম। রিক্রিয়েশনাল গেমের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে ছাত্রছাত্রীরা তোমার টিচিং এ অংশগ্রহণ করেছিল বা তুমি যাদের শেখালে, তাহলে একই শেখাচ্ছ, তাদের কিছু আনন্দ দিতে হবে। তোমাদেরও নিশ্চয়ই যখন অনেকক্ষণ ধরে একটা ক্লাস করো, একটা বোর্ডম বা একঘেয়েমি আসে, সেই একঘেয়েমিটাকে দূর করার জন্য তোমাকে রিক্রিয়েশনাল গেম করাতে হবে। রিক্রিয়েশনাল গেম কতগুলো শিখতেও হবে আমাদের লেসনে লেখার জন্য। যেমন কতগুলো নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে: মিউজিক্যাল বল, রিভার্স নাম্বারিং, তারপরে তোমার হচ্ছে বাংলা যেটাকে আমরা সাগর সমুদ্র বলি, তারপরে এরকম আরো অনেক, রাম রাবণের যুদ্ধ, তারপরে পয়জন বল, এই কতগুলো খেলা তোমাদেরকে শিখতে হবে, যে তোমাদের লিখ ঠিক করে। তাই মানে হচ্ছে রিক্রিয়েশনাল গেম। রিক্রিয়েশনাল গেম যখন মাইনর অ্যাক্টিভিটি শেখাবে। আর লিড আপ গেম হলো যখন তুমি মেজর স্পোর্টস এর কিছু অ্যাক্টিভিটি শেখাচ্ছ। মেজর স্পোর্টস বলতে ক্রিকেট, ভলি, হ্যান্ডবল, বাস্কেটবল, ক্রিকেট এটসেট্রা। এই মেজর গেমগুলোর সঙ্গে যখন তুমি কোনো একটা অ্যাক্টিভিটি শেখাবে, সেই অ্যাক্টিভিটি শেখানোর ক্ষেত্রে তোমাকে লিড আপ অ্যাক্টিভিটি তৈরি করতে হবে। লিড আপ অ্যাক্টিভিটি কিরকম বিষয়? ধরো তুমি ক্রিকেটের ফরওয়ার্ড ডিফেন্স শেখালে, বা ভলিবলের আন্ডার আর্ম পাস শেখালে, বা ফুটবলের পুশ পাস শেখালে, তাহলে তোমাকে lead up activity তৈরি করতে, you have to design the lead up activity by taking that type of activities so that lead up activities will lead your learning or lead
ইউর বেটার লার্নিং অফ দ্যাট স্কিল। তাহলে ধরো আমি বলে আন্ডারআর্ম পাস শেখাচ্ছি, তাহলে আন্ডারআর্ম পাসটাকে নিয়েই তোমাকে লিড আপ অ্যাক্টিভিটি করতে হবে, যার দ্বারা সেই আন্ডারআর্ম পাস অ্যাক্টিভিটিটা আরো ভালো করে শিখতে পারবে। তাহলে লেসন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, বা লেসন ফরম্যাট নিয়েও পড়াশোনা করতে হবে, যে ফরম্যাট আমাদের রয়েছে সেই ফরম্যাটটা নিয়েও হবে। কিছুদিন ক্লাস করার পরে আমরা লেসনের মধ্য দিয়ে যাব। তোমাদের কারো কাছে কি সিলেবাসটা রয়েছে, মানে এই পার্টটা জানা যাবে যে টিচিং মেথডস এর আর বিষয়গুলো কি কি আছে? হ্যাঁ স্যার আছে। যেগুলো আমি যেগুলো বললাম সেগুলোকে বাদ দিয়ে আর কি রয়েছে দেখো তো। বাস্তব ধারণা নিয়েই সেই বিষয়টার উপর যখন লেখালেখি করবে একটা গ্রুপ, সেটাকেই বলা হচ্ছে প্রজেক্ট বোর্ড। জাস্ট আমি সিলেবাসটাকে ছুলাম, এরপরে আস্তে আস্তে সবটা ইন ডিটেলস আমাদেরকে পড়াশোনা করতে হবে। আর কি আছে? কমান্ড মেথড আছে, কমান্ড। কমান্ড মেথড তো বললাম। কমান্ড মেথড হচ্ছে আদেশ দান পদ্ধতি। যখন যে আমরা আগের দিনে যে তোমাদের পরীক্ষা হলো, কমান্ড দিচ্ছিলে না, যে চলো কমান্ড দিয়ে করো বললাম, যে একটা অ্যাক্টিভিটি মার্চিং এ কমান্ড দিতে বললাম, যে ডাইনে মুভ বাঁয়ে মুভ, কদম তাল তেজ চাল, দিস ইজ দ্য কমান্ড। একটা যখন আদেশ দিচ্ছি, সে আদেশ দান পদ্ধতিকে বলা হচ্ছে কমান্ড মেথড। আর কি আছে সিলেবাস? নেক্সট দিন আমরা সিলেবাস ধরেই আর একবার আলোচনা করবো টোটাল সিলেবাসটা। ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশন টেকনিক এটা আছে। ভার্বাল এন্ড নন ভার্বাল কমিউনিকেশন টেকনিক। হোয়াট ইজ ভার্বাল? ভার্বাল মানে হচ্ছে মৌখিক ভাবে যখন তোমার কিছু বলছি, দিস ইজ ভার্বাল। আর নন ভার্বাল মানে যখন তুমি সাইন দিয়ে বোঝাচ্ছ, দিস ইজ নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন মুখোমুখি বলে, আর নন ভার্বাল মানে যে কোনো সাইন ইউজ করে, যেটা আমি বোঝানোর চেষ্টা করছি। মানে কথাটা না না বলাটা মুখ দিয়ে যখন বলছি না, আর এটা হাত দিয়ে বলছি আমি না। নন ভার্বাল মানে তুমি কোনো আকার ইঙ্গিতে যখন বোঝাচ্ছ, দিস ইজ নন ভার্বাল। আর ভার্বাল মিনস মৌখিক ভাবে যখন কোনো কিছু একটা বলছো। ক্লিয়ার? তারপর জাস্ট টার্ম গুলো পড়েছি। হ্যাঁ, তারপর হচ্ছে স্যার ডিটেইলস অফ থ্রি ফান্ডামেন্টাল মেথডস, মিনিং, টাইপ এন্ড ইউজ ইন ডিফারেন্ট সিচুয়েশন। হ্যাঁ, মিনিংস ডিফারেন্ট ফান্ডামেন্টাল মেথডস আমরা অলরেডি বলেছি। যেমন ধরো কমান্ড মেথড একটা ফান্ডামেন্টাল মেথডস, demonstration methods একটা fundamental methods, আর lecture methods একটা fundamental method. These three methods may be considered as three fundamental methods. এই তিনটে মেথডকে আমরা ফান্ডামেন্টাল মেথড হিসেবে ভাবতে পারি, কমান্ড মেথড, ডেমনস্ট্রেশন মেথড আর লেকচার মেথড। এবার এই তিনটে মেথড কোথায় কখন ইউজ হয় সেটা তো বুঝতেই পারছো। কমান্ড মেথড আর ডেমনস্ট্রেশন মেথড বেশি ইউজ হচ্ছে আমাদের ফিজিক্যাল এডুকেশন অ্যাক্টিভিটি শেখানোর ক্ষেত্রে, আর লেকচার মেথডটা ইউজ হচ্ছে ফিজিক্যাল এডুকেশনের থিওরি বিষয়টা পড়ানোর জন্য। আরো ডিটেইলস আমরা আসবো। আর কিছু বাকি থাকলো সিলেবাসে? না স্যার, এরপর টিচিং এইডস এন্ড কম্পিটিশনের ওর উপর আছে মিনিং, প্রিন্সিপালস এন্ড অ্যাডভান্টেজেস অফ টিম টিচিং। তারপর গ্রুপ কম্পিটিশন আছে, ইন্টারমিউরাল এন্ড এক্সট্রামিউরাল কম্পিটিশন। হ্যাঁ, ইন্টারমিউরাল আর এক্সট্রামিউরাল কম্পিটিশন দেখবে, এটা অতনু স্যার তোমাদেরকে ওই যখন অ্যাডমিনিস্ট্রেশন অর্গানাইজেশন পড়াবে ওখানে দেখবে অনেকটা বড় করে দেওয়া আছে ইন্টারমিউরাল এবং এক্সট্রামিউরাল কম্পিটিশন, ওখানটায় হবে। বা আমিও পড়িয়ে দিতে পারি, অসুবিধা নেই, যখন যেটা হবে। উনি আগে করেন তাহলে আগে করিয়ে দেবেন, না যদি আমি আগে করাই তাহলে আমি করিয়ে দেব। তারপরে স্যার লার্নিং ডিজাইনিং এন্ড টিচিং ইনভোকেশনস। এই তো লার্নিং ডিজাইন মানেই হচ্ছে তোমার লেসন প্ল্যানটা, যেটা বললাম। লার্নিং ডিজাইন মানে হচ্ছে লেসন প্ল্যানটা তৈরি করা। আর স্যার ওর মধ্যে আছে স্যার মিনিং, টাইপস এন্ড প্রিন্সিপাল অফ লার্নিং ডিজাইনিং, তারপর জেনারেল এন্ড স্পেসিফিক লার্নিং ডিজাইনিং, স্টিমুলেটিং টিচিং, লার্নিং ডিজাইন, তারপর মিনিং, টাইপস এন্ড স্টেপ অফ সিমুলেশন টিচিং। আর দেন আছে স্যার মিনিং আছে, তারপর মিনিং, টাইপস এন্ড স্টেপ অফ মাইক্রো এন্ড ম্যাক্রো টিচিং, আর ক্লাসিফিকেশন অফ স্টুডেন্টস। হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ স্টুডেন্টস। ক্লাসিফিকেশন অফ স্টুডেন্টস বলতে হচ্ছে যে ছাত্রদেরকে কোন কোন বেসিসে তুমি ডিভাইড করতে পারো, সেই বেসিস গুলো কি কি, সেই বেসিস গুলোকে বলা হচ্ছে তোমার যেটা যে ছাত্রদের ক্লাসিফিকেশনের দরকার হয়। একটা ক্লাসিফিকেশন তোমার এজ ওয়াইজ হতে পারে, তাদের ক্লাসিফিকেশন
হাইট ওয়াইজ হতে পারে, তাদের ক্লাসিফিকেশন ফিজিক্যাল ফিটনেস ওয়াইজ হতে পারে। এই যে আমি ক্লাসিফিকেশন করব ছাত্রদেরকে, সেটা কোন বেসিসে করব তার উপরে ভিত্তি করে হচ্ছে ক্লাসিফিকেশন অফ স্টুডেন্টস। আমরা আসবো ডিটেলসে, আসবো এগুলো। ইউনিট 3 বলো কি আছে? স্যার এটা ইউনিট 4 ছিল স্যার। ইউনিট 3 তে যে টিচিং এইড এন্ড কম্পিটিশন ওইগুলো ছিল ইউনিট 3 তে। আচ্ছা, ওই টিচিং এডটা। আচ্ছা ইউনিট 2 তে আছে স্যার টিচিং টেকনিকটা আছে, আর ফার্স্ট ইউনিটটা আছে ইন্ট্রোডাকশন। ফার্স্ট ইউনিট ইন্ট্রোডাকশন মানে তো হোয়াট ইজ এডুকেশন, এডুকেশন টেকনোলজি, টাইপ অফ এডুকেশন আছে স্যার, আর এডুকেটিভ প্রসেস এইগুলো। এডুকেটিভ প্রসেস, হ্যাঁ। আর ওই ফার্স্ট ইউনিটের থার্ড পয়েন্টটা কি বলতো? থার্ড চ্যাপ্টারটা